2009 থেকে যারা চাকরি পেয়েছে এগুলো সবই দোষর, কোনো না কোনো ভাবে স্বৈরতান্ত্রিকতার দোষর। তো তাদেরকে ফেজ আউট কিভাবে করবেন? ফেজ আউট করতে হলে টপ লেভেলে আগে ফেজ আউট করতে হবে, এবং নিম্ন লেভেলে যারা এই উর্মি টাইপ আছে সেগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে ফেজ আউট করতে হবে। আপনি প্রতি মাসে একটা করে ব্যাচ নেন, আপনি অন্তত নিম্ন লেভেলে যারা বিপ্লবী ধ্যান ধারণা পোষণ করে তারা আস্তে আস্তে ইন করান, আস্তে আস্তে তাদেরকে ভিতরে ঢুকান। এইভাবে আপনি বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে আপনি পরিপূর্ণ করবেন। কিন্তু যারা একটা মন্ত্রণালয় চালাইতে পারে না, 2 ঘন্টা কাজ করলে হাঁপাই যায়, আপনি কিভাবে বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করবেন? এইটা তো আমাদের বোধোদয় হয় না। কিভাবে? যাদের 2 ঘন্টা কাজ করলে 3 ঘন্টা ঘুমাইতে হয়, কিভাবে আপনি কাজ করবেন? তার মানে নিশ্চিতভাবে আপনি একটা আপনার ব্যর্থ হওয়ার এলিমেন্ট সেখানে রয়েছে। সংস্কার একটা দিক, গভর্নমেন্টস আর একটা দিক। আপনি দেখেন যে কোনো কিছু পজিটিভলি পাল্টায়নি। যে দ্রব্যমূল্য, চাঁদাবাজি, রাস্তার প্রশ্ন করছিল যে দ্রব্যমূল্যের বিষয়, এবং সবচেয়ে যে জিনিসটা খারাপ হচ্ছে যে দে হ্যাভ নো কন্ট্রোল, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আওয়ামী লীগের সময় যেরকম গড়ে মামলা হতো, গণ মামলা হতো, এবং একদম কমিটি ধরে ধরে আসামি করতো, ঠিক একই জিনিস এখানে হচ্ছে। তো এইটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? মানুষ তো বিপ্লবের তো একটা আকাঙ্ক্ষা ছিল, একটি দুর্বৃত্তে তো রাজনীতি যাতে না আসে, যাতে স্বৈরতান্ত্রিকতা ফেরত না আসে, যাতে এই সরোয়ার ভাই আপনি তো জানেন পাচ্ছে না কেন হচ্ছে পুলিশ নাই, পুলিশ ডিপার্টমেন্ট মোরালি ডাউন হয়ে গেছে, এটা আপনি প্রত্যক্ষ সাক্ষী। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করছি না যে সেনাবাহিনী স্বতঃস্ফূর্ত হয়ে কাজ করছে। এখানে এখন একটাই উপায়, যেটা আমরা কালকেও প্রধান উপদেষ্টাকে বলেছি, যে আপনি সেনাবাহিনীকে আপনার সাহায্যার্থে আপনি তাদের সর্বাত্মক সহযোগিতা নেন, পুলিশকে ড্রাস্টিক ডিসিশন নেন। কারণ পুলিশকে এইভাবে আপনি যদি মনে করেন আস্তে আস্তে করবেন, পুলিশ আস্তে আস্তে আসবে না, কারণ পুলিশের মনোবল ভেঙে গেছে। একটা বাহিনীর যদি মনোবল ভেঙে যায়, সেই বাহিনী আর কোন, আমরা ঢাকার রাস্তায় দেখি, সরোয়ার ভাই প্রতিদিন দেখেন সার্জেন্টরা প্রতিনিয়ত ড্রাইভাররা ট্রাফিক সিগন্যাল ভাঙতেছে, সার্জেন্টরা কাউকে ধরছে না, কিছু বলছে না, কারণ সে জানে যে সে কিছু করতে গেলে এখন তাকে মানুষ প্রশ্ন তুলবে। তো এই জন্য এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত দৃঢ় হতে না পারবেন, আমরা প্রফেসর ইউনূস স্যারকে বলেছি যে আপনি দৃঢ় হন, ওনার পক্ষে দৃঢ় হতে একটু সময় লাগছে, একটু লাগবে সময়, এটাকে আমরা কগনিজেন্সে নিচ্ছি, এটাকে আমরা কনসিডারেশনে নিচ্ছি। এটা করতে হবে, এটা না করেন সরোয়ার ভাই। আমি সেই জায়গায় বলছিলাম যে আপনি শেষ করছেন মঞ্জু ভাই? জি, সেই জায়গায় আমরা বলছিলাম যে পুলিশ বাহিনী নন রেসপন্সিভ অথবা এই ধরনের রিয়াকশন দেখাবে, এবং প্রথম ধাপের আলোচনায় যেটা বলেছিলাম যে 2009 থেকে যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে সবই আওয়ামী লীগ পরিবারের, এদের ছাত্রলীগ, নাইলে যুবলীগ, নাইলে তাদের পরিবারের, নাইলে তাদের আত্মীয় স্বজন, কিছু লোক হয়তো ঘুষ দিয়ে ঢুকেছে। সো তাহলে এইটাকে প্রশাসনকে একটা ওভার হয়েলিং করতে হবে, দিস ইজ পসিবল। 1 বছরের ভিতরে এটা 50% চেঞ্জ হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? যে যুদ্ধকালীন সময় আর্মিতে কিন্তু 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে অফিসার বানানো হয়, 6 সপ্তাহ ট্রেনিং, শর্ট কোর্স যেটাকে বলে। তো বাংলাদেশে আপনার শিক্ষিতদের বেকারের সংখ্যা হচ্ছে 12%। তো এই যে আওয়ামী লীগের দোসর, বিপ্লবের একটা আকাঙ্ক্ষা ছিল স্বৈরতন্ত্র, তাদের দোসর এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে আপনি তো মানে ধরতে পারেন যে 2009 থেকে যারা চাকরি পেয়েছে এগুলো সবই দোষর, কোনো না কোনো ভাবে স্বৈরতান্ত্রিকতার দোষর। তো তাদেরকে ফেজ আউট কিভাবে করবেন? ফেজ আউট করতে হলে টপ লেভেলে আগে ফেজ আউট করতে হবে, এবং নিম্ন লেভেলে যারা এই উর্মি টাইপ আছে সেগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে ফেজ আউট করতে হবে। আর বাকি যারা আছে মনে করেন বাতাসের সাথে চেঞ্জ হয় অথবা তারা হয়তো বাধ্য হয়ে হয়েছে। তো এইখানে শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং প্রশাসন, আপনার 3 মাস করে একটা নতুন রিক্রুটমেন্ট করা যায়, প্রতি 3 মাস, বছরে 4টে করেন আপনি, অথবা 2 মাস পরেও করেন, বা প্রতি মাসে একবার করেন। প্রতি মাসে একবার করে রিক্রুটমেন্ট করে আপনি 12 সপ্তাহ ট্রেনিং করাবেন, তারপরে অন জব ট্রেনিং হবে। এইগুলো হলো মিলিটারি ধারণা, কন্টিজেন্সি ধারণা। এই ধারণা সময় থাকার কথা না, থাকবেও না।
পৃথিবীতে সবচেয়ে বেশি সফল নেতৃত্ব সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কেন? বিকজ দে নো হাউ টু হ্যান্ডেল এ ক্রাইসিস। ক্রাইসিসের পরে পৃথিবীতে যে সমস্ত জায়গায় ভালো নেতা আসছে, এই যে চার্লস দ্য গল কখন আসলো? আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন চার্লস দ্য গল আসলো, ফ্রান্স পুনর্গঠিত হলো। এইভাবে পৃথিবীর যে সমস্ত দেশ দেখেন যে যুদ্ধকালীন পরে যখন একটা ভালো নেতা আসছে, তারা সেইটা পরিবর্তন করতে পারছে ভালো। এই ধরনের একটা বন্ধুত্ব সুলভ, মানে ধরি মাছ নাছুই পানি, যে পপুলার হওয়ার চেষ্টা করছে। এই বিপ্লবী গভর্নমেন্ট ক্যানট বি পপুলার। এ রেভলিউশনারি গভর্নমেন্ট ক্যানট বি, শুড নট বি পপুলার। তারা যদি পপুলার হতে চায়, নিশ্চিতভাবে তারা ব্যর্থ হবে। কারণ আপনার যে স্বৈরতান্ত্রিকতা থেকে হটিয়ে আপনার আসছে, তাদের প্রত্যেককে আপনি বিচারের সম্মুখীন করতে হবে। আপনি এই 15 দিনে কি করে এত লোক পালাই গেল? এখন ইন্ডিয়া বসে সব কনস্পিরেসি করে। ওই যে মুজিব রয়ের 1 নম্বর এজেন্ট সেনাবাহিনীর অফিসার পালাই গেছে। এখন আমরা খবরে দেখি তারা এখন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করতেই থাকবে। তাইলে এই যে পালাই গেল, সেই জন্য দায়ী কে? তাকে তো অ্যাকাউন্টেবল করতে হবে। কিভাবে বর্ডার থেকে পালাই গেল? তাহলে ওখানে বিজিবি কি কাজ করলো? অথবা এইখানে যখন বন্দি অবস্থা ছিল কিভাবে পালাই গেল? তাহলে এই যে শর্ট সার্ভিসের কথা আমি বলছিলাম, আপনি প্রতি মাসে একটা করে ব্যাচ নেন। আপনি অন্তত নিম্ন লেভেলে যারা বিপ্লবী ধ্যান ধারণা পোষণ করে, তারা আস্তে আস্তে ইন করেন, আস্তে আস্তে তাদেরকে ভিতরে ঢুকান। এইভাবে আপনি বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে আপনি পরিপূর্ণ করবেন। কিন্তু যারা একটা মন্ত্রণালয় চালাইতে পারে না, 2 ঘন্টা কাজ করলে হাঁপাই যায়, আপনি কিভাবে বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করবেন? এইটা তো আমাদের বোধোদয় হয় না। কিভাবে? যাদের 2 ঘন্টা কাজ করতে হলে 3 ঘন্টা ঘুমাইতে হয়, কিভাবে আপনি কাজ করবেন? তার মানে নিশ্চিতভাবে আপনি একটা আপনার ব্যর্থ হওয়ার এলিমেন্ট সেখানে রয়েছে। আপনি যেটা বলেন ভাঙ্গা না, এটা হলো করা। আপনি পুনর্গঠন। আপনি যখন হয় সামথিং ইজ নট ওয়ার্কিং, ইউ মাস্ট রিঅ্যাসেস এন্ড টেক এ ডিসিশন। এটা একদম স্বতঃসিদ্ধ একটি পদ্ধতি। যখন কোনো কিছু সঠিকভাবে কাজ হচ্ছে না, আপনি পরিস্থিতি রিঅ্যাসেস করবেন এবং নতুন সিদ্ধান্ত নেবেন। এবং সেই নতুন সিদ্ধান্ত নিতে যা যা করে সেটা করবেন। আপনি নতুন সিদ্ধান্ত নেবেন না, আপনি শামুকের মতো বসে থাকবেন, আপনার অবস্থা কিন্তু শামুকের মতো হবে। ধন্যবাদ।